বলতে গিয়ে সারা দেশে স্বাধীনতা উত্তরকালে কোথাও কোনো রাজ্যে এরকম কোনো নজির আমার মনে পড়ে না। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ভোটে হেরেছে, হারার পর তারা রাজনীতিতে থেকেছে। কখনো কখনো দলগুলি লুপ্ত হয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে। যেমন অসম গণ পরিষদের মধ্যে দলের কথা বলা যেতে পারে। প্রয়োজন ফুরিয়েছে, আন্দোলন ফুরিয়েছে, তারা লুপ্ত হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে পাহাড়ে দার্জিলিং যে সুভাষ ঘিসকে পার্টির কথা বলা যেতে পারে। কিন্তু যে দলটা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, 15 বছর তার আগে সদর্পে রাজ্য শাসন করলো, তারা 1 মাসের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। প্রশ্ন ওঠে, কাদের নিয়ে ঘর সাজিয়েছিলেন মমতা ব্যানার্জি? পশ্চিমবঙ্গ বিধানসভায় ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন, তৃণমূলে ভেঙে যাওয়া গোষ্ঠী, তা নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা ফোকাস হবে কেন্দ্রীয় রাজনীতি, জাতীয় রাজনীতি। মমতা ব্যানার্জি যাদের হাতে করে তুলে ধরে এনে সাংসদ করেছিলেন, জীবনে যাদের কোনোভাবে সংসদে অন্দরে প্রবেশ করার হয়তো সুযোগ হতো না, তাদের তিনি একের পর এক টার্মে, দুজনের ক্ষেত্রে দীপক অধিকারী এবং শতাব্দী রায় 3টে টার্মে তাদের লোকসভার সদস্য করেছেন। তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে শুধু চলেই যাচ্ছেন না, তাদের মতো যারা মমতা ব্যানার্জিকে পরিচিতি দিয়েছেন, মমতা ব্যানার্জি না থাকলে যাদের জীবনে কোনো রাজনৈতিক পরিচিতি তৈরি হতো না, তারা আজকে তার ফোন ধরছেন না। তার ফোন ধরলে লাইন কেটে দিচ্ছেন, তার সঙ্গে কথা বলতে গেলে বলছেন যে লাইন শুনতে পাচ্ছি না, ফোন রেখে দিচ্ছেন। এই দুরবস্থা কি করে হলো মমতা ব্যানার্জির? কাদের নিয়ে তিনি ঘর সাজিয়েছিলেন? আজকে এই মুহূর্তে যাদের নামগুলো একবার উল্লেখ না করলেই নয়, নামগুলো একবারে উল্লেখ করি, এমন নয় যে এদের মধ্যে সকলেই ইতিমধ্যে ঘোষিতভাবে মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছেন, কিন্তু প্রায় সকলেই করেছেন এবং অনেকেই করার পথে। 2024 সালের লোকসভা নির্বাচনে 45% বেশি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের 29 জন লোকসভা সদস্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেন 42 জনের মধ্যে। তার মধ্যে বসিরহাটের সাংসদ মারা গিয়েছেন। 28 জন সাংসদ এই মুহূর্তে রয়েছেন। এই 28 জনের মধ্যে অর্ধেকের সামান্য কম, পার্সেন্টেজে 40%, তার থেকে সামান্য বেশি, তাদের প্রকৃত কোনো রাজনৈতিক ইতিহাস নেই। ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, দীপক অধিকারী বা দেব, জুন মালিয়া, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জি ফুটবলার, পার্থ ভৌমিক নাট্য জগতের মানুষ, সায়নী ঘোষ, 11 জনের 10 জনের তো ইতিমধ্যে এক্ষুনি আমার নাম মনে পড়ছে। ওই সে একটা কথা আছে না, ঠাকুর তোমায় কে চেনা তো না চিনালে অচিন্ত। এদের সম্পর্কে সেই কথাটা খুব বেশি করে প্রযোজ্য। স্বয়ং মমতা ব্যানার্জি যদি এদের হাতে ধরে না এনে রাজনীতির আঙ্গিনায় না ঢোকাতেন, কোথায় থাকতেন এরা? আজকে ভোটে হেরে যাওয়ার 1 মাসের মধ্যে এরা যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে 2024 সালে জিতেছেন এবং এই নির্বাচনে 2রা মে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপির বিরুদ্ধে গলা ফাটিয়ে প্রচার করেছেন, পশ্চিমবঙ্গে সেই বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে বৈঠক করছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য? না, সরকারি বৈঠক নয়। সরকারি বৈঠক যদি হতো, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এমপি বা এমএলএ আমন্ত্রিত, সেটা অন্য বিষয়। এটা রাজনৈতিক বৈঠক, দল ভাঙার বৈঠক, দল ভাঙানোর বৈঠক। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এরা বৈঠক করছেন, যাদের বিন্দুমাত্র কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না।
মমতা ব্যানার্জির রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। তার সরকার ভোটে হেরে গিয়েছে ঠিক, কিন্তু তার দল 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে। 2011 সালে প্রথম যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো, 34 বছর বামফ্রন্ট শাসনের অবসান ঘটি। তারপর থেকে এই সর্বশেষ গত 4 মের আগে পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন, এক একটা বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, তাদের ভোটের শেয়ার বেড়েছে, তাদের আসন সংখ্যা বেড়েছে। পঞ্চায়েত বা স্থানীয় পুরসভাগুলোর যে নির্বাচন, সেগুলোকে আমি ধর্তব্যের মধ্যে আনছি না। পশ্চিমবঙ্গে ওই নির্বাচন কোনো নির্বাচন নয়। যেভাবে ওই নির্বাচনে অবাধে রাজ্যের নির্বাচন কমিশনারকে ছোট জগন্নাথ বানিয়ে রেখে অবাধে যেভাবে ব্যভিচার চলে, তাতে কোনো জনমতে প্রতিফলন হয় না। সেটা যে হয় না, সেটা পশ্চিমবঙ্গে এইবার তৃণমূল কংগ্রেস ভোটে হেরে যাওয়ার পর বিভিন্ন পুর প্রতিনিধি, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, বিভিন্ন পুরসভার নির্বাচিত কাউন্সিলর, তাদের পদত্যাগের হিড়িক দেখেই বোঝা যাচ্ছে এরা জনসমর্থন পেয়ে জিতে আসেননি। এরা দলের জোরে, পুলিশের জোরে, পয়সার জোরে, গুন্ডাগিরির জোরে জিতে এসেছিলেন। তারা পদত্যাগ করে সরে যাচ্ছে। কিন্তু লোকসভা বিধানসভা নির্বাচন তা নয়। লোকসভা বিধানসভা নির্বাচন শুধু গায়ের জোরে কোনো একটি আসন, কোনো বিশেষ একটি দুটি আসন, একটি দুটি ক্ষেত্রে হতে পারে ভোটে কারচুপি করে নির্বাচন যেতে যায়। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি চিরকাল বলে এসেছি গত 40 বছর ধরে, যে নির্বাচনের সামগ্রিক ফলাফল কখনো রিগিং করে উল্টে দেওয়া যায় না। বামফ্রন্টের বিরুদ্ধে যখন রিগিং এর প্রচুর অভিযোগ ছিল, তখনও এই কথা সাংবাদিক হিসেবে আমি বলে এসেছি যে হ্যাঁ, রিগিং করে একটি দুটি আসনে ফলাফল উল্টে দেওয়া যেতে পারে, সামান্য কিছু সিটে ফলাফল হয়তো এদিক ওদিক করা যেতে পারে, সামগ্রিকভাবে মানুষের রায় উল্টে দেওয়া যায় না। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা নিয়ে প্রচুর অভিযোগ ছিল, এবং ভোটার তালিকাটি একটা অসম্পূর্ণ, অন্যায্য ভোটার তালিকা। এটা আমি বহুবার বলেছি, আজকেও দৃঢ়ভাবে বলছি। কিন্তু তার মানে এই নয় যে যে সরকার তৈরি হয়েছে সেটি অবৈধ। সরকার তৈরি হয়েছে সেটা বৈধভাবে পশ্চিমবঙ্গের জনগণের সমর্থনে নির্বাচিত সরকার। ঠিক যেমন এর আগের 3টি সরকার 2014 সালে, 2019 সালে, 2011 সালে, 2016 সালে, 2021 সালে যে তৃণমূল কংগ্রেসের সরকার নির্বাচিত হয়েছিল, সেটাও বৈধভাবে নির্বাচিত সরকার। পরবর্তীকালে ধীরে 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 তাতে দুর্নীতি বেড়েছে, বিশেষ করে শেষ 5 বছরে, যখন 2017-18 সাল থেকে জবের থেকে অভিষেক ব্যানার্জির উত্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আইপ্যাকের কর্পোরেট তন্ত্রের কাছে তৃণমূলের নিজস্ব স্বকীয় রাজনীতির আত্মসমর্পণ, এভাবেই বলতে চাই, কর্পোরেট তন্ত্রের কাছে মমতা ব্যানার্জির গাট ফিলিং নির্ভর যে রাজনীতি, তার আত্মসমর্পণ, বা ওই কর্পোরেট তন্ত্রের দ্বারা ওই রাজনীতিকে খেয়ে নেওয়া, গ্রাস করা, তারপর থেকে এই পর্বের সূত্রপাত। এই পর্বেই আমরা দেখতে পাই দুর্নীতিরও বাড়বাড়ন্ত। শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে যা হয়েছে, যেভাবে অভয়াকাণ্ডের পর আপাতদৃষ্টিতে অভিযুক্ত, সরাসরি খুন ধর্ষণের ঘটনা না হলেও যার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, চিকিৎসক সমাজে, তাকে, সেরকম একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া ঘটনার কয়েক ঘন্টার মধ্যে, শিক্ষামন্ত্রী তার পরিপার্শ্বে থাকা লোকজনের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, শিক্ষা ব্যবস্থার মাথায় বসে থাকা প্রায় সকলে গ্রেপ্তার, দুর্নীতির দায়ে প্রায় 25,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়া, এগুলো সবই শেষ 5 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবদান। এবং সেই অবদানের শাস্তি, মানুষের কাছে শাস্তি ভোগ করা, তাও তৃণমূল কংগ্রেস সরকার ভোগ করে, তৃণমূল কংগ্রেস দল হিসেবে সে শাস্তি তারা পেয়েছে। সে শাস্তি তাদের মাথা পেতে নিয়ে বিরোধী দল হিসেবে কাজ করা উচিত। দুঃখের বিষয়, এই ঔচিত্যের প্রথম লঙ্ঘনটি করেছেন মমতা ব্যানার্জি স্বয়ং, যখন ভোটে হারার পরেও তিনি পদত্যাগপত্র দেননি। কেন হারিনি? আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে, তাই পদত্যাগপত্র দেব না। তখনও হয়তো তার উপদেষ্টারা, যারা গত
বেশ কয়েক বছর ধরে যাদের উপর তিনি ভরসা করে চলেছেন, তখন হয়তো তারা তাকে বলেছেন এটা একটা দারুণ কুশলী রাজনৈতিক চাল হচ্ছে, এর ফলে রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করতে হবে একদিনের জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা, তার মধ্যেও তারা কৌশল খুঁজে পাচ্ছিলেন। রাজ্যপালে বিজ্ঞপ্তিতে প্রমাণ হয়ে গিয়েছে যে হেরে গেলে সরকার আউট। পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী দিচ্ছেন কি দিচ্ছেন না তাতে কিছু যায় আসে না। এই যে যাকে বলে ডিনায়াল মোডে থাকা, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। মমতা ব্যানার্জি নিজে যখন এই ডিনায়াল মোডে চলে গিয়েছেন এবং তখনও তার সঙ্গে কাছে কাছে বৃত্তে থাকা, খুব ঘনিষ্ঠ বৃত্তে থাকা মানুষজন তাতেই ইন্ধন যোগাচ্ছেন, তখনই কিন্তু তার পরিষদীয় দলে ভাঙন হয়ে গিয়েছে। যেটা আমরা দেখতে পেলাম রাতারাতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৬০ জন বিধায়কের যোগদান এবং বিধানসভা স্পিকার তাদের স্বীকৃতিও দিয়ে দিলেন কয়েক ঘন্টার মধ্যে তাদের হাতে বিরোধী দলের চাবি তুলে। সেই বিরোধী দলের সঙ্গে যাদের সংযোগ লোকসভার ক্ষেত্রে, সংসদীয় দলের ক্ষেত্রে, তারা শুভেন্দু অধিকারী উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে বসে বৈঠক করছেন।